জানবো পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে। আচ্ছা, তো এর মধ্যে কমন কজ অফ গ্যাস্ট্রাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য স্টমাক, গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, এর মধ্যে আমরা বলতে পারি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। এইটা অনেক সময় ইরোসিভও হইতে পারে এবং হেমোরেজও করতে পারে। তো সবচেয়ে কমন হচ্ছে গিয়ে অ্যাসপিরিন বা এনএসএআইডি এবং হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। তো মনে রাখবো যে পেপটিক আলসার ডিজিজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে গিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরি। আচ্ছা, এছাড়াও অ্যালকোহল, কিছু ড্রাগ, যেমন কেউ যদি অতিরিক্ত আয়রন খায় তাইলেও হচ্ছে গ্যাস্ট্রিক চাঙ্গে উঠবে। এছাড়াও যদি কেউ বার্নে পড়ে, মাল্টি অর্গান ফেইলিওর যদি হয়, আইসিইউর পেশেন্টগুলা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি ট্রমা খায়, মানে বাইক অ্যাক্সিডেন্ট করছে, আইসিইউতে ভর্তি করাইছে কিন্তু পেপটিক আলসার ডিজিজ হয়ে শেষ, কেননা সে কোনো খানাদানি কিছু পাচ্ছে না। এছাড়া বাইল রিফ্লাক্স, একটা গ্যাস্ট্রিক সার্জারি করলাম, করার পরে হচ্ছে খালি বাইল উপরের দিকে উঠে আসে, বাইল রিফ্লাক্স হয়, তখন হচ্ছে এই সমস্যাটুকু হইতে পারে। এছাড়া ভাইরালের মধ্যে আমরা বলবো সাইটোমেগালো ভাইরাস। মেগা মানে বড় ভাইরাস, বড় ভাইরাস হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস করতে পারে, হার্পিস সিমপ্লেক্স, এগুলো আমরা একটু হালকা করে জানবো। আচ্ছা, এইচআইভি এইডস। আচ্ছা, এখন এদিকে দরকার হলে একবার দেখে নিব। আচ্ছা, এদিকে দেখব যে আমাদের এই যে একটা হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডিউ টু হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন কিভাবে করে। আচ্ছা, প্রপার্টির ক্ষেত্রে আমরা বলবো যে এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি আছে সে হচ্ছে গ্রাম নেগেটিভ রড। হেলিকোব্যাক্টার পাইলোরি গ্রাম নেগেটিভ মানে রং নেয় না এবং লম্বা যেহেতু রড। আচ্ছা, এবং এটার হচ্ছে কি আমাদের এটা কমা শেপেরও হইতে পারে অথবা এস শেপ হইতে পারে, স্পাইরাল হইতে পারে। মাল্টিপল ফ্লাজেলা থাকে একটা পোলের মধ্যে, একটা পোলের মধ্যে অনেকগুলো ফ্লাজেলা থাকে। দেন এটাকে আমরা বলবো মাইক্রো অ্যারিওফিলিক। মাইক্রো অ্যারিওফিলিক কথাটার মানে হচ্ছে অল্প পরিমাণে অক্সিজেনেও সে সারভাইভ করতে পারে, এবং সে হচ্ছে অক্সিডেস পজিটিভ, ক্যাটালেস পজিটিভ, ইউরিয়েস পজিটিভ। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে ও সি ইউ পজিটিভ, মানে অক্সিডেস, ক্যাটালেস, ইউরিয়েস পজিটিভ। হেলিকোব্যাক্টার পাইলোরি অক্সিডেস, ক্যাটালেস, ইউরিয়েস পজিটিভ। আচ্ছা, এবং হচ্ছে স্কোরস মিডিয়াতে জন্মাইতে পারে, ইউরেস এনজাইম প্রোডাকশন করতে পারে। তাহলে প্রোডাকশন করতে পারে কাকে? ইউরিয়াস এনজাইম, যেটা আলটিমেটলি ইউরিয়াকে ভেঙে তৈরি করতে পারে হচ্ছে আমাদের অ্যামোনিয়া ক্লাউড। আচ্ছা, এখন এনজাইম কি কি আছে? এই হেলিকোব্যাক্টার পাইলোরি বদমাইশের এনজাইম আছে হচ্ছে গিয়ে ইউরিয়েস, ইউরিয়েস দিয়ে ইউরিয়া ভাঙে, প্রোটিয়েস, প্রোটিন ভাঙে, ফসফোলাইপেজ, ইউরিয়েস, প্রোটিনের সাথে প্রোটিয়েস, এবং লিপিডের সাথে ফসফোলাইপেজ, ইউরিয়েস, প্রোটিয়েস, ফসফোলাইপেজ। এছাড়াও ভিরুলেন্স ফ্যাক্টর কি কি আছে? ইউরিয়েস, এটা দিয়ে হচ্ছে স্টমাক খেয়ে ফেলবে। এছাড়া হচ্ছে ভ্যাকিউলেটিং সাইটোটক্সিন, ভ্যাকিউলেটিং সাইটোটক্সিন, সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জিন, সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জিন, অ্যাডহেসিন্স, অ্যাডহেসিন্স যেটা দিয়ে কোনো কিছুর গায়ে লেগে থাকবে, ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ, এবং হচ্ছে পোরিনস, পোরিনস। তাইলে ভিরুলেন্স ফ্যাক্টর অফ হেলিকোব্যাক্টার পাইলোরির মধ্যে আমরা বলবো ইউরিয়েস, এটা অত মনে রাখা লাগবে না, যতটুকু মনে থাকে আর কি। দেন হচ্ছে আমাদের ভ্যাকিউলাইজিং সাইটোটক্সিন, সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জিন, সাইটোটক্সিস অ্যাসোসিয়েটেড জিন, অ্যাডহেসিন্স, ফসফোলিপিডস, এবং হচ্ছে পোরিনস। ওকে, এখন কিভাবে আমরা এই হেলিকোব্যাক্টার পাইলোরিকে হচ্ছে কি আমাদের ডায়াগনোস করব। আচ্ছা, এর আগে আমরা একটু জেনে নেই যে আমাদের স্টমাকে ডি সেল থেকে বের হয় হচ্ছে আমাদের সোমাটোস্ট্র্যাটিন। সোমাটোস্ট্র্যাটিন এর সাথে একটু সম্পর্ক আছে, পারলে মনে রাখবো। আচ্ছা, কারো হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হইলো আমরা ডায়াগনোস করব দুইভাবে, একটা হচ্ছে নন ইনভেসিভ কিছু টেকনিক দিয়ে, আর একটা হচ্ছে ইনভেসিভ অথবা হচ্ছে অ্যান্ট্রাল বায়োপসি টেকনিক দিয়ে। আচ্ছা, নন ইনভেসিভের মধ্যে সেরোলজি, কার্বন-13 ইউরিয়া ব্রেথ টেস্ট, কার্বন-13 ইউরিয়া ব্রেথ টেস্ট, এবং ফিকাল অ্যান্টিজেন টেস্ট। তাহলে নন ইনভেসিভ মানে কোনো বড়সড় প্রসিডিউরে যাব না, কি কি? সেরোলজি, কার্বন-13 ইউরিয়া ব্রেথ টেস্ট, এবং হচ্ছে ফিকাল অ্যান্টিজেন টেস্ট। কমন হচ্ছে কার্বন-13 টেস্ট। আচ্ছা, এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ইনভেসিভ প্রসিডিউর, যেটাকে আমরা বলবো অ্যান্ট্রাল বায়োপসি, কি কি আছে? একটা হচ্ছে হিস্টোলজি, হিস্টোলজি দেখবো হচ্ছে এন্ডোস্কোপি করে, র্যাপিড ইউরিয়াস টেস্ট, র্যাপিড ইউরিয়াস টেস্ট। আচ্ছা,
এখানে কিন্তু খেয়াল রাখবো, এটা কিন্তু কার্বন-13 ইউরিয়া ব্রেথ না, এটা হচ্ছে র্যাপিড ইউরিয়াস টেস্ট, এটা হচ্ছে ইনভেসিভ টেস্ট এবং হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কালচার। তাহলে ইনভেসিভ হচ্ছে গিয়ে হিস্টোলজি, র্যাপিড ইউরিয়াস, মাইক্রোবায়োলজিক্যাল কালচার। আচ্ছা, আমরা একটু মনে রাখবো কয়েকটা কথা, যেমন হচ্ছে গিয়ে আমাদের র্যাপিড ইউরিয়াস টেস্ট, এটা হচ্ছে চিপ, কুইক, 95% সেন্সিটিভিটি দেয় অনেক ক্ষেত্রে, আর 85% সেন্সিটিভিটি আছে। আর আমাদের আলটিমেটলি মাইক্রোবায়োলজিক্যাল যে কালচারটা আছে, এটা হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড। কারো কি আসলেই হেলিকোব্যাক্টার পাইলোরি ধরছে নাকি, সেটা আমরা বুঝবো মাইক্রোবায়োলজিক্যাল কালচার এবং ডেফিনেস অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি। আচ্ছা, এখন চলে আসবো কাউকে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি ট্রিটমেন্ট দিব, ইরাডিকেশন দিব। কখন দিব? যখন আমরা দেখবো কারো পেপটিক আলসার হয়েছে, ফ্যামিলি হিস্ট্রি আছে এরকম গ্যাস্ট্রিক ক্যান্সারের। এছাড়াও হচ্ছে কাউকে আমি চিন্তা করলাম গ্যাস্ট্রিক ক্যান্সার হইতে পারে, তার চিকিৎসার জন্য আমরা এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন দিতে পারবো। আচ্ছা, এছাড়াও আমরা বলবো হচ্ছে লং টার্ম এনএসএআইডি অর লো ডোজ অ্যাসপিরিন ইউজ। লং টার্ম কেউ যদি এনএসএআইডি ইউজ করে অথবা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করে, কারো যদি হচ্ছে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর খাবার 1 বছরের বেশি হিস্ট্রি থাকে, মানে বাংলাদেশে প্রায় সবারই আছে, দেন এটা একটু মনে রাখবো যে আমাদের এক্সট্রা গ্যাস্ট্রিক ডিসঅর্ডার মানে স্টমাকের কারণ ছাড়াও আমরা এই ট্রিপল থেরাপি বা হেলিকোব্যাক্টার পাইলোরিতে যে থেরাপিটা দিই সেটা দিতে পারি কাকে বা যেটার কারণে হচ্ছে কি আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি আসলে মারা দরকার। একটা হচ্ছে আনএক্সপ্লেইনড ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। কারো হচ্ছে ভিটামিন B12 থাকতেছে না, ধরিয়ে হচ্ছে তার সিকাম আমাদের এদিকে হচ্ছে ইলিওসিকাল জাংশন ঠিক আছে, তারপরেও তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, তাইলে তাকে আমরা দিব হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ট্রিটমেন্ট। দেন হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তাহলে ইন্ডিকেশন ফর হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন, এক্সট্রা গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমরা বলবো আনএক্সপ্লেন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে দিব। আচ্ছা, এখন আমরা একটু জানবো হচ্ছে আমাদের এই যে আমরা ইরেডিকেশন থেরাপি দিলাম, ট্রিপল থেরাপি বা কোয়াড্রিপল থেরাপি, ঝামেলা কি হয় সেটা হচ্ছে যে ডায়রিয়া হবে 30-50% পেশেন্টের ট্রিপল থেরাপি বা কোয়াড্রিপল থেরাপি দিলে, এবং ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হইতে পারে। কেননা ট্রিপল থেরাপি বা কোয়াড্রিপল থেরাপি দেওয়ার পর আমাদের গাটের নর্মাল ফ্লোরাই উড়ে যায়, তখন সেই জায়গাটা দখল করে ফেলে অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তো সেগুলো আলটিমেটলি পরে শরীরে গ্যাঞ্জাম করে। আচ্ছা, এগুলো আমরা একটু হালকা করে দেখে নেব যদি দরকার হয়। ওকে, ট্রিপল থেরাপির মধ্যে আমরা দিব হচ্ছে কি আমাদের OSC মানে ওমিপ্রাজোল, অ্যামোক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন 7 দিন ধরে দেই, তবে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা 14 দিন পর্যন্ত দিতে পারি। আচ্ছা, এছাড়াও ট্রিপল থেরাপির মধ্যে আমাদের এখানে আরেকটা অ্যান্টিবায়োটিকের কথা বলে মেট্রোনিডাজোল, যেটা আমার অকের মধ্যে নাই। আর কোয়াড্রিপল থেরাপি এটাও আমরা দিব হচ্ছে 10-14 দিনের মধ্যে, এটার মধ্যে আছে হচ্ছে BOTOM বটম। আচ্ছা, BOTOM, বিতে হচ্ছে বিসমাথ কম্পাউন্ড, ও থেকে ওমিপ্রাজোল, টি থেকে হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিন, এম থেকে মেট্রোনিডাজোল। তাহলে কোয়াড্রিপল থেরাপি হচ্ছে বটম, বিসমাথ, ওমিপ্রাজোল, টেট্রাসাইক্লিন, মেট্রোনিডাজোল আমরা দিব। আচ্ছা, এখন আমরা একটু বলবো কমন সাইট অফ পেপটিক আলসার, কোথায় পেপটিক আলসারগুলো হয়। লোয়ার পার্ট অফ ইসোফেগাস, জানি লোয়ার পার্ট অফ ইসোফেগাস, স্টমাকের লেজার কার্ভেচার, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম এবং মিকেলস ডায়াভার্টিকুলামের মধ্যেও কিন্তু পেপটিক আলসার হইতে পারে। কেননা মিকেলস ডায়াভার্টিকুলামের মধ্যে অনেক সময় একটোপিক প্যারাইটাল সেল থাকে, একটোপিক প্যারাইটাল সেলের জন্য আলটিমেটলি কাহিনীটা হবে। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের আরেকটা টপিক জাস্ট মনে রাখার জন্য আর কি, জোলিঞ্জার ইলোসন সিনড্রোম। জাস্ট এতটুকু মনে রাখি, কারো যদি পেটের মধ্যে আলসার বা পেপটিক আলসারেশন থাকে, গ্যাস্ট্রিক অ্যাসিড হাইপার সিক্রেশন, পেট থেকে একদিকে তো আলসার, অন্যদিকে ধুমা অ্যাসিড সিক্রেশন হচ্ছে, এবং নন বিটা সেল আইলেট টিউমার অফ প্যানক্রিয়াসের মধ্যেও টিউমার হয়ে বসে আছে, এটাকে আমরা বলবো জোলিনসার ইলোসন সিনড্রোম। পেপটিক আলসার থাকবে, গ্যাস্ট্রিক অ্যাসিডের দিক দিয়ে ধুমা সিক্রেশন, হাইপার সিক্রেশন, এবং হচ্ছে নন বিটা সেল আইলেট টিউমার অফ দ্য প্যানক্রিয়াসের মধ্যে টিউমার এসে বসে আছে, শেষ। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে ডিসপেপসিয়া মানে বাংলা হিসাব হচ্ছে বদহজম। আচ্ছা, এখন কারো রেগুলার বদহজম হয়,
কখন বলবো যে তার আসলে অ্যালার্মিং ফিচার ডেভেলপ করছে? তো এইটারে আমরা স্টমাক ক্যান্সারের মধ্যে যা যা হয় সেটার সাথে মিলায় আমরা ডিসপেপসিয়ার মধ্যে অ্যালার্মিং যে ফিচারগুলো সেটা মিলাবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে অ্যাবডোমেনের মধ্যে কারো যদি ডিসপেপসিয়া হয় বা বদহজম হয়, দেখবো যে অ্যাবডোমেনের মধ্যে একটা অ্যাবডোমিনাল ম্যাস আছে। এই অ্যাবডোমিনাল ম্যাসের কারণে বেচারার হচ্ছে ডিসফেজিয়া হয়, যেহেতু পেটের মধ্যে চাকা, যার কারণে ডিসফেজিয়া বা হচ্ছে সলোয়িং ডিফিকাল্টি হয়। ডিসফেজিয়া এবং সলোয়িং ডিফিকাল্টি। এখন সলিং যেহেতু ডিফিকাল্টি হইতেছে, সে আলটিমেটলি যাই খাওয়াই খাইতে যাবে বমি করে দিবে। আর এরকম যদি খাওয়া খালি বমি করতে থাকে তাহলে তার ওয়েট লস হবে। ওয়েট লসের সাথে তার শরীরে এনিমিয়া ডেভেলপ করবে এবং আলটিমেটলি হচ্ছে আমাদের হেমাটোমেসিস অর ম্যালানা ডেভেলপ করবে। তার সাথে হেমাটোমেসিস এবং ম্যালানা আমরা পাবো। কিছু খাইতে পারে না, পায়খানার রাস্তায় রক্ত যায়। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের ডিসপেপসিয়া। আচ্ছা, ডিসপেপসিয়া বা বদহজম হলে কি হবে? এক নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, পেট ভুটভুট করবে। অ্যাবডোমিনাল ব্লটিং মানে পেট ভুটভুট করবে এবং হচ্ছে নশিয়া এবং বমি আসবে। মানে একদিকে পেট করে হচ্ছে চো ভুটভুট, ওইদিকে হচ্ছে বমি আসতেছে। আচ্ছা, কজ অফ ডিসপেপসিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, মানে স্টমাকের উপরের দিকে। দেন হচ্ছে কি আমাদের স্টমাকের মধ্যে বা ইন্টেস্টিনাল এবং হচ্ছে আমাদের সিস্টেমিক ডিজিজ। আচ্ছা, একটু মনে রাখবো যে আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার যার কারণে হচ্ছে ডিসপেপসিয়া হয়। কি আমরা বলবো? প্রথমে হচ্ছে কারো যদি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হয়, দীর্ঘদিন পিপিআই খায়, তখন দেখা যাবে তার এরকম রেগুলার কি হবে? বদহজম হবে। দেন আমরা বলবো পেপটিক আলসার ডিজিজ। যদি কারো গ্যাস্ট্রাইটিস হয় তাহলে সেখান থেকে পেপটিক আলসার হবেই। এবং নন আলসার ডিসপেপসিয়া। আচ্ছা, এছাড়াও যে গল স্টোন, ইসোফেগাল স্পাজম, ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলো একবার দেখে নিব জাস্ট। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আদার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, মানে পেটের মধ্যে কি কি সমস্যা হবে? এক নম্বর আমরা বলবো হেপাটিক ডিজিজ, মানে পেটের মধ্যে ছাড়া বাহির থেকে কি ডিজিজ এসে আমাদের হচ্ছে গিয়ে এই ডিসপেপসিয়া করতে পারে। কারো যদি হেপাটিক ডিজিজ থাকে, যেমন হেপাটাইটিস, দেন হচ্ছে মেটাস্ট্যাসিস থাকে, তখন আলটিমেটলি তার শরীরের অবস্থা এমনিও খারাপ, তখন তার খাওয়া দাওয়া সমস্যা হবে, ডিসপেপসিয়া হবে। গেল। দেন হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিভ ডিজিজ, যেমন ক্যান্সার, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হইলেও আমাদের সেই পেশেন্টের বদহজম হবে বা ডিসপেপসিয়া হবে, কারণ প্যানক্রিয়াস থেকে কোনো এনজাইম বের হবে না। এবং কোলোনিক কার্সিনোমা, কারো কোলনের মধ্যে কার্সিনোমা হয়েছে, তাহলে আলটিমেটলি হচ্ছে কি আমাদের সেটার কারণে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার হতে পারে। আচ্ছা, সিস্টেমিক রিলিজের মধ্যে আমরা বলবো রেনাল ফেইলর এবং হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। সিস্টেমিক ডিজিজের ক্ষেত্রে আমরা বলবো রেনাল ফেইলর এবং কারো হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হতে পারে। আচ্ছা, ড্রাগসের ক্ষেত্রে আমরা বলবো এনএসএআইডি এবং হচ্ছে আমাদের আয়রন এবং হচ্ছে আমাদের পটাশিয়াম সাপ্লিমেন্টস, আয়রন অ্যান্ড পটাশিয়াম সাপ্লিমেন্টস, এবং হচ্ছে আমাদের কর্টিকোস্টেরয়েড। ড্রাগসের মধ্যে আমরা বলবো হচ্ছে গিয়ে এই আমরা যদি কাউকে অ্যানেসাইডি খাওয়াই, আয়রন খাওয়াই, কর্টিকোস্টেরয়েড খাওয়াই, তারও হচ্ছে বদহজম হইতে পারে। এছাড়াও হচ্ছে অ্যালকোহলও বদহজম করায়। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। এটা সহজ বিষয়, পুষ্টি ঠিক মতো শোষণ হচ্ছে না, পুষ্টি শোষিত হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়? ডেফিসিয়েন্সি অফ বাইল। আচ্ছা, কজ অফ ম্যালঅ্যাবজর্পশন, কেন আমাদের এই ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে? আমরা খেয়াল করবো কারো যদি আমাদের কোনো কারণে লিভার থেকে বাইল আসতেছে না ঠিক মতো, প্যানক্রিয়াটিক এনজাইমও ঠিক মতো আসতেছে না, তাহলে এগুলো খাওয়ার সাথে মিশবেও না, খাওয়া হজমও হবে না। ইনঅ্যাডিকুয়েট এবং হচ্ছে আমাদের হাইড্রোলাইসিস অফ দ্য নিউট্রিয়েন্টস। আচ্ছা, ব্যাকটেরিয়া যদি কোনো কারণে ওভারগ্রোথ করে, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, স্মল বাউল রিসেকশন এবং কন্ডিশনস ড্যামেজিং স্মল ইন্টেস্টাইন এপিথেলিয়াম সাচ অ্যাজ, মানে যেই কারণে আমাদের আলটিমেটলি স্মল ইন্টেস্টাইন এপিথেলিয়াম নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু আলটিমেটলি দিন শেষে পুষ্টি শোষণে বাধা দিবে। যেমন কারো যদি হচ্ছে সিলিয়াক ডিজিজ হয়, ট্রপিক্যাল স্পুর হয়, ডার্মাটাইটিস হাইপার ফর্মিস হয়, উইপল ডিজিজ হলে আলটিমেটলি স্টমাকের অনেকটুকু অংশ নাই। রেডিয়েশন এন্টেরাইটিস, রেডিয়েশন খাইতেছে দিন দিন, তাহলে তার আর স্টমাকের স্মল গাটের হচ্ছে এপিথেলিয়াম থাকবে না ঠিক মতো। এবং হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশনও যদি হয়, যেমন জিআরডিএ ইন্টেস্টিনাল ইনফেকশন, তখন হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি শরীরের পুষ্টি শোষণ ঠিক মতো হবে না। আচ্ছা, তো পুষ্টি শোষণ হইল না, তার কারণে কি হবে? এক নাম্বার আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, বা যেটাকে আমরা বলবো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, অবশ্যই হবে, কারণ আয়রন শোষণ করতে পারতেছে না।
ফলেট অ্যাসিড বা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হবে, যেহেতু শোষিত হচ্ছে না ঠিক মতো, যার কারণে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হচ্ছে। একদিকে আয়রন ঠিক মতো অ্যাবজর্ব হচ্ছে না, তার জন্য মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আরেকদিকে হচ্ছে ফলেট বা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হচ্ছে, যার জন্য হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সির জন্য আরবিসিগুলো হচ্ছে আমাদের বড় বড় থাকতেছে, ম্যাক্রোসাইটিক। এবং ইনক্রিজড প্রথম্বিন টাইম, যেহেতু ভিটামিন কে নাই তাহলে শরীরে প্রথম্বিনও নাই। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস। আমার আম্মার যেটা আছে, এতটুকু মনে রাখি যে আইবিএস হওয়ার জন্য বিহেভিয়ারাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর দায়ী। অ্যাংজাইটি যদি হয়, ডিপ্রেশন যদি হয়, প্যানিক অ্যাটাক যদি হয়, তাহলেও হচ্ছে আইবিএস হবে। এছাড়াও কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর যেগুলোর জন্য আমাদের আইবিএস হয়, যেমন আমরা বলবো যে 5-হাইড্রক্সি ট্রিপটামিন বা সেরোটোনিন। আইবিএস এর সাথে খুব সম্পর্ক হচ্ছে 5-হাইড্রক্সি ট্রিপটামিন বা সেরোটোনিন। এইটা যদি কোনো কারণে যদি বাইরে যায়, তাইলে হয় হচ্ছে আমাদের ডায়রিয়া। যে আম্মুর মাঝখানে একবার ডায়রিয়া হয়েছিল, তার মানে তখন কোনোভাবে উনি 5-হাইড্রক্সি ট্রিপটামিন বা সেরোটোনিন বাড়ায় ফেলছিল। অথবা হচ্ছে এটা যদি কোনো কারণে কমেও যায়, তাহলে আবার হয় হচ্ছে গিয়ে কনস্টিপেশন। এই জিনিসটা হচ্ছে গিয়ে সাথে জড়িত। আর অ্যালার্মিং ফিচার্সের ক্ষেত্রে আমরা বলবো বয়স 50-এর বেশি, মেল জেন্ডার, ওয়েট লস হচ্ছে, তখন বুঝবো যে আইবিএস চাঙ্গে উঠতেছে। গেল। আচ্ছা, এখন আমরা নতুন একটা জিনিস পড়বো, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা তখন পড়লাম আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। আরেকটা হচ্ছে আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, দুইটার মধ্যে কি কি আছে? আলসারেটিভ কোলাইটিস, মানে শুধুমাত্র কোলনের মধ্যে হয়, এবং ক্রোনস ডিজিজ, এইটা পুরা জিআইটিতে হইতে পারে। ক্রোনস ডিজিজ, দুইটার মধ্যে পার্থক্য ভালো করে খেয়াল করে মনে থাকবে। আলসারেটিভ কোলাইটিস বা কোলনে যেটা হয় সেটা এবং ক্রোনস ডিজিজ যে কোনো মানুষেরই হইতে পারে। তবে আলসারেটিভ কোলাইটিস যেটা কোলনে হয় সেটা ছেলে এবং মেয়েতে হচ্ছে সমান হয়, কিন্তু ক্রোনস ডিজিজ যেটা পুরা জিআইটিতে হয় সেটা মূলত বা বেশি হয় একটু মেয়েদের। আচ্ছা, আলসারেটিভ কোলাইটিস শুধু কোলনে হয়, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টেবল অবস্থায় থাকে, বাট ক্রোনস ডিজিজ হচ্ছে আনস্টেবল, এটা দিনকে দিন বাড়তে থাকে। যেহেতু মেয়েদের ডিজিজ, মেয়েরা চিল্লায় বেশি, তাদের এটা বাড়বেও বেশি। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে গিয়ে রিস্ক ফ্যাক্টর। কাদের আমাদের ক্রোনস ডিজিজ বেশি, আলসারেটিভ কোলাইটিস বেশি হবে? যারা হচ্ছে নন স্মোকার বা হচ্ছে এক্স স্মোকার, মানে যারা বিড়ি খাওয়া ছেড়ে দিছে বা যারা আগে বিড়ি খাইতো, তাদের হচ্ছে কোলনের সমস্যা হবে। এটা একটু ভালো করে খেয়াল রাখি। নন স্মোকার বা এক্স স্মোকারের ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস মানে কোলনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। এবং অ্যাপেন্ডেক্টমি, এটা হচ্ছে প্রোটেক্টস, অ্যাপেন্ডিসেক্টমি এবং হচ্ছে প্রোটেক্টস, এবং অ্যাপেন্ডিসেক্টমি প্রোটেক্টস। আচ্ছা, আর ওইদিকে হচ্ছে কি আমাদের ক্রোনস ডিজিজের ক্ষেত্রে আমরা বলবো যে পুরা কোলন জুড়ে হয়, পুরা গার্ড জুড়ে হয়। এটা হচ্ছে গিয়ে আমাদের মেইনলি কমন পাবো আমরা স্মোকারদের মধ্যে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। যেহেতু কোলনের মধ্যে হয় আলসারেটিভ কোলাইটিস, এটা ব্লাডি ডায়রিয়া করতে পারবে, বাট ক্রোনস ডিজিজ হয় হচ্ছে গিয়ে আমাদের পুরা জিআইটি জুড়ে, তার কারণে ভেরিয়েবল পেইন, ডায়রিয়া, ওয়েট লস এগুলো সবই করতে পারবে। আচ্ছা, হিস্টোলজির ক্ষেত্রে আমরা বলবো আলসারেটিভ কোলাইটিস হয় শুধুমাত্র কোথায়? শুধুমাত্র কোলনে, পুরা কোলন জুড়ে হইতে পারে। তাহলে সবগুলা লেয়ার সে খাবে না, কারণ মানুষটাকে তো বাঁচতে দিতে হবে। তো সে মেনলি হয় হচ্ছে লিমিটেড টু দ্য মিউকোসা। আমরা জানি সেরাস কোট, মাস্কিউলার কোট, সাবমিউকাস কোট, একেবারে ভেতরেরটা হচ্ছে মিউকাস কোট। তাহলে শুধুমাত্র মিউকোসা পর্যন্ত থাকবে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আর ক্রোনস ডিজিজ হচ্ছে 2 নাম্বার লেয়ার বা সাবমিউকোসা পর্যন্ত ঢুকে যাবে। আচ্ছা, ম্যানেজমেন্ট, আমরা আলসারেটিভ কোলাইটিস হোক বা ক্রোনস ডিজিজ হোক, দুইখানেই হচ্ছে কর্টিকোস্টেরয়েড দিব, অ্যাজাথিওপ্রিন দেব, এবং হচ্ছে বায়োলজিক্যাল থেরাপি দিব, বায়োলজিক্যাল থেরাপি মনে রাখি। আচ্ছা, এদিক থেকে আমরা যদি একটু দেখি যে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে, মানে যেটা শুধুমাত্র কোলনের মধ্যে থাকবে, প্রোকটাইটিস খুব কমন। প্রোকটাইটিস 40-50%। আচ্ছা, লেফট সাইডেড কোলাইটিস, দেখি লেফট সাইড পুরোপুরি খেয়ে গেছে। আচ্ছা, এক্সেসিভ কোলাইটিস, পুরো লেফট সাইডের পুরো অংশ খাইছে, রাইট সাইডের কিছু অংশ প্রায় খেয়ে ফেলছে।
আচ্ছা, এটা পাবো আমরা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আর যেটা হচ্ছে ক্রোনস ডিজিজ, সেই ক্ষেত্রে আমরা দেখব ইলিওকোলিক যে অংশটুকু আছে, ইলিওকোলিক জাংশন, সেখানে হচ্ছে 40% আমরা পাবো, ইলিয়াল অথবা ইলিওকোলিক। স্মল ইন্টেস্টাইনে 30-40%। এবং হচ্ছে ক্রোনস কোলাইটিস আলটিমেটলি মানে হচ্ছে এটা আমাদের লার্জ গাটে গিয়ে গ্যাঞ্জাম করবে, এটাও হচ্ছে কি আলটিমেটলি 20%। আচ্ছা, একটা এবং আমরা একটু মনে রাখবো যে যদি রেকটামে ইনভলভমেন্ট না পাই কোনো একটা ইনফ্লামেশন গাটের মধ্যে, ধরে নিব এটা হচ্ছে ক্রোনস। রেকটামের মধ্যে ইনফ্লামেশন নাই, তার মানে ধরে নিব হচ্ছে ক্রোনস। আর যদি পেরিঅ্যানাল বিষয়গুলো থাকে, সেগুলো অবশ্যই হচ্ছে ক্রোনসের সাথেই যায়, ক্রোনস ডিজিজের সাথেই যায়। পেরিঅ্যানাল মানে অ্যানাসের কাছাকাছি যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে ক্রোনসের সাথেই যায়। মানে ভাইয়ার হচ্ছে কি আমরা কি হয়েছে, অ্যানাল ফিশার হয়েছে, পায়েলস হয়েছে, ভাইয়ের স্মোকার, তাহলে দেখি যে আমাদের ক্রোনস ডিজিজ কিন্তু স্মোকারদের হয়। তাহলে এই যে আমাদের নিচের দিকে যে পাইলস, হেমোরয়েড, এগুলো সব হচ্ছে ক্রোনসের সাথে মেইনলি যায়। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আমাদের সিস্টেমিক কমপ্লিকেশন অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। কারণ ইনফ্লামেটরি বাউল ডিজিজ হয়েছে, তাইলে তার সিস্টেমিক কমপ্লিকেশন কি কি হবে। আচ্ছা, এটা দুইটা ফেজ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ আর একটা হচ্ছে আমাদের আনরিলেটেড ফেজ। অ্যাক্টিভ ফেজ এবং হচ্ছে আনরিলেটেড। আচ্ছা, তো অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করবো যে শেখ হাসিনা এবং হচ্ছে গিয়ে আমার আম্মার সাথে একটু চিন্তা করবো যে প্রথম কথা হচ্ছে এদের কি হয়, কনজাংটিভাইটিস হয়, চোখে সমস্যা আছে, আইরাইটিস হয়, হচ্ছে আমাদের মাউথ আলসার হয়, মাউথ আলসার আছে, লিভার হবে ফ্যাটি লিভার, তার সাথে হচ্ছে আমাদের লিভার অ্যাবসেস হইতে পারে এবং পোর্টাল পায়মিয়া হইতে পারে, ধরে নেই। আচ্ছা, এবং হচ্ছে কি আমাদের মেসেন্টারিক অর পোর্টাল ভেন থ্রম্বোসিস, মেসেন্টারিক অর পোর্টাল ভেন থ্রম্বোসিস এটাও হইতে পারে। তার সাথে ভেনাস থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে, পায়ে ব্যথা হইতে পারে, লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস, ইরেথেমা নোডিউসাম বা লাল লাল দাগ, এবং পায়োডার্মা গ্র্যানিউলোসাম হইতে পারে, আর ওইদিকে যেটা আমাদের আনরিলেটেড আছে, আনরিলেটেড টু ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তার মধ্যে আমরা একটু মনে রাখবো যে অ্যামাইলয়েডোসিস এবং অক্সালেট ক্যালকুলাই হবে। অক্সালেট ক্যালকুলাই কেন হবে? কেননা শর্ট বাউল সিনড্রোম দিয়ে হয়। এখন শর্ট বাউল সিনড্রোমটা কি, যে কোনো কারণে ইন্টেস্টাইনে যদি একটা বড় অংশ কেটে ফেলা লাগে, তখন শরীরে অক্সালেট ক্যালকুলেট জমা শুরু হয়। আর মেটাবলিক বোন ডিজিজের ক্ষেত্রে আমরা বলবো ইন্টেস্টাইন কেটে ফেলা হলে মিনারেলগুলো সঠিকভাবে অ্যাবজর্ব হইতে পারে না, ফলে মেটাবলিক বোনস ডিজিজ ডেভেলপ হবে। যে আমাদের এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের একটা ঝামেলা হচ্ছে মেটাবলিক বোন ডিজিজ। আচ্ছা, কমপ্লিকেশন অফ আইবিডি বা হচ্ছে ইরিটেবল বাউল ডিজিজের ক্ষেত্রে আমরা, ইনফ্লামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে আমরা বলবো, এক নম্বর হচ্ছে লাইফ থ্রেটেনিং ক্রনিক ইনফ্লামেশন হইতে পারে, টক্সিক মেগাক্লোরন হইতে পারে, হেমোরেজ যেহেতু কোলনের মধ্যে হচ্ছে, গাটের মধ্যে হচ্ছে, ফিস্চুলা হয়ে যেতে পারে। দিজ আর স্পেসিফিক টু ক্রোনস ডিজিজ। কেন? কেননা ক্রোনস ডিজিজে হচ্ছে কি আমাদের দুইটা লেয়ারই খেয়ে যায়, তাইলে আলটিমেটলি